হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিপাহী বিদ্রোহের কারণ নিয়ে। ঠিক আছে, সিপাহী বিদ্রোহের বিভিন্ন কারণগুলি নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, তো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। ঠিক আছে, তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো আজকের আলোচনার বিষয় প্রথমে বললাম যে সিপাহী বিদ্রোহের কারণগুলি নিয়ে। ঠিক আছে, তো দেখো সিপাহী বিদ্রোহ সম্পর্কে প্রথমতম বলা হয়েছে যে 1757 সালে ইংরেজদের বিরুদ্ধে পলাশী যুদ্ধের পর 100 বছর পর, ঠিক আছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে 57 খ্রিস্টাব্দে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ একত্রে যে যুদ্ধ সংগঠিত করেছিল সেটি সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ নামে পরিচিত। ঠিক আছে, তো 1757 সালে কি হয়েছিল? পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা এবং তার বাহিনীকে হারিয়ে কি হয়েছিল? ইংরেজরা কিন্তু ক্ষমতায় উত্তীর্ণ হয়েছিল। ধীরে ধীরে তারা আরো বহু ক্ষমতায় উত্তীর্ণ হতে থাকে। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে উত্তীর্ণ হতে থাকে। তো এই যে ইংরেজরা উত্তীর্ণ হয় ভারতীয় শাসন ব্যবস্থায়, সেখানে 100 বছর ধরে ইংরেজদের অভ্যন্তরীণ থাকার পর ভারতীয়রা কি করে? 100 বছর পর তাদের বিরুদ্ধে প্রথম যে বিদ্রোহ সংগঠিত করে বা প্রথম যে বিদ্রোহ করে তা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। ঠিক আছে, তো এই বিদ্রোহকে আবার মহাবিদ্রোহ বলা হয়। ঠিক আছে, তো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিদ্রোহের পর্যালোচনা করেছেন। যেমন কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে থাকেন, কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলে থাকেন। ঠিক আছে, তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ঐতিহাসিক এই বিদ্রোহকে কি করেন? পর্যালোচনা করেন। ঠিক আছে, তা সত্ত্বেও বলা যায় যে এটি সিপাহী বিদ্রোহ বলা হয় বা এটিকে মহাবিদ্রোহ বলা হয়। ঠিক আছে, যেটি কবে হয়েছিল? 1857 সালে। তারপরে দেখো বলা হয়েছে যে বিভিন্ন ঐতিহাসিকগণ সিপাহী বিদ্রোহের বিভিন্ন কারণ অনুসন্ধান করেছেন। ঠিক আছে, তো সেই কারণগুলি নিয়ে এবারে আমরা একে একে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো সিপাহী বিদ্রোহ বা এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহের কারণগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, সেই ভাগগুলি বলা যায় যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, বিভিন্ন ভাগে এই এই বিদ্রোহের কারণগুলিকে ভাগ করে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা এই বিদ্রোহের রাজনৈতিক কারণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা যায় যে ইংরেজ শাসনকালে রাজনৈতিক বিভিন্ন কারণ দেশের অভ্যন্তরে মানুষের মধ্যে কি হয়েছিল? বিদ্রোহের সূচনা হয়েছিল বা তৎকালীন বিভিন্ন রাজনৈতিক কারণ এই বিদ্রোহের জন্য দায়ী ছিল। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে লর্ড ডালহৌসির প্রবর্তিত সত্ত্ব বিলোপ নীতি ঝাঁসি, নাগপুর এবং কি সাতারা প্রভৃতি রাজ্যগুলিকে গ্রাস করা হয়। ঠিক আছে, তাছাড়া তাঞ্জোর ও কর্ণাটকের রাজ পরিবার এবং পেশোয়া পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়। তো এইভাবে যে সমস্ত দেশীয় রাজ্যকে ইংরেজরা অধিকার করে নিয়েছিল সেখানে বহু মানুষ কর্মচ্যুত হয়ে জীবিকাহীন হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে আন্দোলন করে বসে। ঠিক আছে, এবং 1857 সালে সিপাহী বিদ্রোহে মহাবিদ্রোহে সরাসরি তারা কি করে? অংশগ্রহণ করে। তো লর্ড ডালহৌসি কি করেছিল? সত্ত্ব বিলোপ নীতির মাধ্যমে একের পর এক বিভিন্ন ভারতীয় যে রাজ্যগুলি ছিল তৎকালীন সময়ে, যেমন বলা যায় যে ঝাঁসি, নাগপুর এবং কি সাতারা, একের পর এক দেশীয় রাজ্যগুলি গ্রাস করতে শুরু করে। ঠিক আছে, বা বলা যায় যে এই দেশীয় রাজ্যগুলি গ্রাস করে ব্রিটিশ বাহিনী বা বলা যায় যে কোম্পানি
বা ইংরেজ কি করেছিল, ভারতবর্ষে নিজের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য বিস্তার করেছিল, ঠিক আছে। যেমন লর্ড ডালহৌসির এই সত্যবিলোপ নীতির মাধ্যমে কি হয়েছিল, যে কোনো রাজার যদি নিজস্ব পুত্র না থাকে তাহলে তারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না, এবং সেই রাজ্যকে কে করবে, ব্রিটিশ 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 সরকার তো না, কোম্পানি কি করবে, অধিগ্রহণ করবে, ঠিক আছে। তো এভাবে তারা নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে, ঠিক আছে। তো বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে তারা ভারতবর্ষের বিভিন্ন দেশীয় রাজ্যগুলিকে গ্রাস করে নিজেদের সাম্রাজ্য বিস্তার করে, ঠিক আছে। তো তখন যে রাজ্যগুলিকে তারা গ্রাস করত, সেই রাজ্যের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় বিভিন্ন কর্মচারীরা কাজ করত। তো কোম্পানির অধিগ্রহণের ফলে সেই কর্মচারীরা কর্মচ্যুত হয়ে পড়তো, ঠিক আছে। সাধারণ মানুষেরা কি হয়ে পড়তো, কর্মচ্যুত হয়ে পড়তো। তো তারা বেকারই বসে থাকতো। তো এই জীবিকা হারিয়ে তারা, তাদের মধ্যে কি হয়ে যায়, কোম্পানির বিরুদ্ধে হচ্ছে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, ঠিক আছে। এবং শেষ পর্যন্ত এই ক্ষোভ কি করেছিল, এই বিদ্রোহ অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহকে কি করেছিল, ত্বরান্বিত করেছিল, বা কোম্পানির এই রাজনৈতিক যে দিকগুলি বা রাজনৈতিক যে দৃষ্টান্তগুলি তা এই বিদ্রোহের জন্য কি ছিল, অন্যতম প্রধান কারণ ছিল, ঠিক আছে। তো এই গেল রাজনৈতিক কারণ। এবারে আমরা আলোচনা করব সামাজিক কারণ নিয়ে। তো রাজনৈতিক কারণে সেই সমস্ত দেশীয় রাজ্যের রাজা এবং সাধারণ মানুষ এবং কর্মচারী সকলেই কি ছিল, ক্ষুব্ধ ছিল, যার জন্য তারা রাজনৈতিক দিক থেকে কি করে, এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। এবারে সামাজিক কারণে দেখো বলা হয়েছে যে সামাজিক বিভিন্ন কারণে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল, ঠিক আছে। যেমন ইংরেজদের ব্যবহার বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ শাসক এবং সমাজের সাধারণ জনগণের মধ্যে বিরাট ব্যবধান তৈরি করেছিল। এই যে ইংরেজরা ছিল, ঠিক আছে, তারা কিন্তু ভারতীয়দের প্রতি সৎ আচরণ করতো না, ঠিক আছে। তারা ভারতীয়দের ঘৃণা করতো, বা বলা যায় যে বিরূপ এক আচরণ করতো, ঠিক আছে। যার জন্য ভারতবাসীর মধ্যে তাদের বিরুদ্ধে কি ছিল, ক্ষোভ ছিল, ঠিক আছে। এছাড়া তারা সমাজের নিচু স্তরের মানুষদেরও কিন্তু ঘৃণা করতো, এবং এভাবে সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে কি হয়ে যায়, সম্প্রীতি নষ্ট হয়ে পড়ে। তো এই যে সামাজিক যে আচরণ ইংরেজদের, এই সামাজিক আচরণও কিন্তু কি ছিল, এই বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে তাছাড়া ভারতীয়রা ইংরেজদেরকে কখনোই শাসক বলে মনেও করতেন না, ঠিক আছে। তো তাদেরকে ভারতীয়রাও মেনে নিতে পারেনি তৎকালীন সময়ে, এবং তারা ভারতীয়দের সামাজিক দিক থেকে বিভিন্ন অত্যাচার করত, বিশেষত নিচু শ্রেণীদের। এবং ভারত, বা বলা যায় যে ইংরেজদের নিকট ভারতীয়দের কোনো তেমন সম্মানও ছিল না, ঠিক আছে। তো সামাজিক এই অবজ্ঞা বা লাঞ্ছনাও এই বিদ্রোহের অন্যতম একটি প্রধান কারণ ছিল, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব অর্থনৈতিক কারণ, যেটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে ইংরেজ শাসনকালে অর্থাৎ 1857 সালের আগে 100 বছর ধরে ইংরেজরা বিপুল পরিমাণে অর্থ ও মূল্যবান দ্রব্য সামগ্রী তাদের দেশ অর্থাৎ ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল, এবং ফলে ভারতীয়দের তথা ভারতের অর্থনৈতিক অবস্থার কি হয়েছিল, অবনতি ঘটেছিল। তো আমরা পলাশী লুণ্ঠন আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি কি, যে এই যে কোম্পানি বা কোম্পানির যে বিভিন্ন কর্মচারীরা, তারা বিভিন্নভাবে ভারতীয় অর্থ সম্পদ, ঠিক আছে, আদায় করে কি করত, ভারতীয়দের উন্নতির কাজে না লাগিয়ে তারা সেই সম্পত্তি বিদেশে অর্থাৎ তাদের দেশে বা ইংল্যান্ডে পাঠিয়ে দিত, ঠিক আছে। তো এইভাবে ভারতের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছিল। এছাড়া শিল্প বিপ্লবের ফলে ইংরেজরা ভারতবর্ষকে কাঁচামাল সরবরাহকারী হিসেবে পরিণত করলে দেশীয় শিল্পগুলিরও বিপর্যস্ত হয়ে পড়ে, এবং দেশীয় বণিক, ব্যবসায়ী, কারিগর, শ্রমিকরা সকলে আর্থিক দিক থেকে পিছিয়ে যেতে থাকে, ঠিক আছে। তো শিল্প বিপ্লবের ফলে ভারত কি হয়ে যায়, এই কোম্পানির শাসনকালে কেবলমাত্র একটি কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত হয়ে পড়ে, ঠিক আছে। যার ফলে ভারতের কুটির শিল্প নষ্ট হয়ে যায়, বা বলা যায় যে শ্রমিকরা বা শিল্পীরা কর্মচ্যুত হয়ে পড়ে, ঠিক আছে। এছাড়া ইংরেজদের দ্বারা প্রবর্তিত নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জনগণের ওপর বিরাট পরিমাণ করের বোঝা চাপানো হয়, এবং এর ফলে তাদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছিল, যা বিদ্রোহকে কি করেছিল, দ্রুত সংগঠিত করেছিল। তো বিভিন্ন দিক থেকে ভারতের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছিল, ঠিক আছে। যেমন একে তো ভারতের যে ধন সম্পদ, ঠিক আছে, অর্থ তা বিদেশে পাচার করা হতো, যার জন্য অর্থনৈতিক অবস্থা একেবারে হচ্ছে যে কমে যায়, বা বলা যায় যে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে। এছাড়া দেশীয় শিল্পের
বিনাশ ঘটলে বিভিন্ন শিল্পীরা বা শ্রমিকরা বা ব্যবসায়ীরা কর্মচ্যুত হয়ে পড়ে, ঠিক আছে। এভাবেও ভারতের অর্থনৈতিক অবস্থা একেবারে অবনতি ঘটে এবং ইংরেজদের দ্বারা যে বিভিন্ন রাজস্ব নীতি চাপানো হয়েছিল তাতে কি ছিল, করের পরিমাণ কিন্তু অতিরিক্ত ছিল, ঠিক আছে। তো এই সমস্ত কারণে ভারতীয় যে অর্থনৈতিক অবস্থা ভারতীয়দের তা একেবারে হ্রাস পায়, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে যে ইংরেজ শিক্ষার ও ইংরেজি ভাষার প্রাধান্যের ফলে দেশীয় শিক্ষিত যুবকরা বেকার হয়ে পড়েছিল এবং তাদের উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তার ফলে তারা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এছাড়া কি ছিল, কেবলমাত্র ইংরেজি শিক্ষা বা ইংরেজি ভাষাভাষীদের জন্যই কি ছিল, চাকরি বা হচ্ছে যে চাকরির যোগান ছিল, ঠিক আছে। দেশীয় ভাষার বা দেশীয় শিক্ষিত যুবকদের জন্য তেমন কোনো চাকরি ছিল না, যার ফলে তাদেরও কর্মসংস্থানের কোনো কোনো হচ্ছে যে উপায়ই ছিল না। তারপর দেখো বলা হয়েছে যে লর্ড ক্লাইভ এর দ্বৈত শাসনের ফলে বাংলায় ৭৬-এর মন্বন্তর ঘটে, ফলে সিপাহী বিদ্রোহের কি হয়, সূচনা হয়। তো এই বিভিন্নভাবে ভারতীয়দের যে অর্থনৈতিক অবস্থা তা একেবারে শোচনীয় হয়ে পড়ে, যার জন্য তারা কি করে, অর্থনৈতিক এই অবজ্ঞার ফলে বা তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য কি করে, বিদ্রোহে অংশগ্রহণ করে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কেবলমাত্র রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণে। এর আরো যে বিভিন্ন কারণগুলি রয়েছে সেগুলি আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।